আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলফিস। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হাসিনা মোদি বৈঠকে 5 সমঝোতা স্মারক সই, 9 প্রকল্প উদ্বোধন। এবারও দাবি আর আশ্বাসেই থাকলো তিস্তা চুক্তি। ব্রাহ্মণবাড়িয়ায় আরও 5 জন নিহত, হাটহাজারী, হবিগঞ্জ, গাজীপুরে থমথমে। হরতালে বাধা দিলে পরিণতির দায় সরকারের, হেফাজতের হুঁশিয়ারি। হেফাজতের হরতালকে যৌক্তিক বলেছে বিএনপি, ছাত্র অধিকারের সমর্থন। বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন, কড়া হুমকি মন্ত্রীদের। করোনায় দেশে 3.5 মাসের মধ্যে সর্বোচ্চ 39 জনের মৃত্যু। নতুন ভ্যারিয়েন্টে তরুণরাও আক্রান্ত, পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাণিজ্য, তথ্য প্রযুক্তি ও দুর্যোগ মোকাবেলা সহ বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এগুলো সই হয়। এছাড়া আরও 12 লাখ ডোজ করোনা টিকা ও 109টি অ্যাম্বুলেন্স হস্তান্তর সহ 9টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, তিস্তা চুক্তির বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, তিস্তা চুক্তির বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দাবি জানালেও সময়সীমা নিয়ে কিছু বলেননি নরেন্দ্র মোদী। দুদিনের সফরের শেষ দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই শীর্ষ নেতার একান্ত বৈঠকের পর হয় দ্বিপক্ষীয় বৈঠক। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সই হয় 5টি সমঝোতা স্মারক। এগুলোর মধ্যে রয়েছে দুর্যোগ দমনে সহযোগিতা, ব্যবসা বাণিজ্য বিকাশে অশুল্ক বাধা দূর, তথ্য যোগাযোগ এবং রাজশাহীতে খেলার মাঠ বিষয়ে 2 প্রকল্প বাস্তবায়ন। পরে দুদেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন 9টি প্রকল্পের। এর মধ্যে রয়েছে শিলাইদহ সংস্কার করা কুঠিবাড়ি, মেহেরপুরের মুজিবনগর থেকে পশ্চিমবঙ্গের নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়ক, 71-এর মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি সমাধি, বাংলাদেশের কাছে ভারতের 109টি অ্যাম্বুলেন্স হস্তান্তর, ঢাকা নিউ জলপাইগুড়ি রুটে মিতালি এক্সপ্রেস ট্রেন চলাচল, 3টি সীমান্ত হাট এবং স্মারক ডাক টিকিটের মোড়ক উন্মোচন। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, তিস্তা চুক্তির বাস্তবায়নে কাজ করছে ভারত সরকার। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনায় তিস্তা চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। এটা চূড়ান্ত করা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন। কিভাবে এটা দ্রুত বাস্তবায়ন করা যায় তা নিয়ে ভারত সরকার কাজ করছে। করোনা মোকাবেলায় বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। প্রতিবেশী প্রথম হিসাবে বাংলাদেশ এ গুরুত্ব পাচ্ছে। তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে জানান, তিস্তা চুক্তি নিয়ে ভারত অঙ্গীকারাবদ্ধ থাকলেও এ নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি নরেন্দ্র মোদী। মাননীয় প্রধানমন্ত্রী রেজ করেছেন এটা, তবে এইটার উনি এটার উপরে খুব একটা উত্তর দেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে আমার তিস্তা না হওয়ার ফলে সেইখানে মরুভূমি হয়ে যাচ্ছে, আমার পানি পাই না। হ্যাঁ, তো সেইটাতে তারা বেসিক্যালি দে আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু, বাট তাদের বাধ্যবতার কারণে তারা কি করতে পারতেছেন। বাট তারা অ্যাটলিস্ট দে হ্যাভ এগ্রিড যে তিস্তার শেয়ারিং অফ ওয়াটার তারা করবেন। সীমান্তে একটি হত্যাকাণ্ড চান না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হত্যাকাণ্ড বন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বেশি সংখ্যক সীমান্ত হাট চালুর প্রস্তাব দিয়েছেন তিনি। আর নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপত্তা পরিষদে ভারত গঠনমূলক ভূমিকা রাখবে বলেও আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের পররাষ্ট্র সচিব এসব তথ্য জানান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। উপহার হিসেবে বাংলাদেশকে করোনা ভাইরাসের টিকা দেয় ভারতকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি আশা করছেন বাণিজ্যিক ভিত্তিতে ভারত থেকে যথাসময়ে করোনা টিকা পাবে বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কথা বলেন। এর আগে বঙ্গভবনে পৌঁছালে ফুল দিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। পরে ক্যাডেট্রিয়াল হলে বৈঠক করেন তারা। সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। ভারত সব সময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। করোনার মধ্যেও বাংলাদেশ সফর দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যুগান্তকারী মাইল ফলক বলেও এ সময় মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেছেন তারা। সাক্ষাতের পর বঙ্গভবনের গ্যালারি হলে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়ায় আজ বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছে ৫ জন, আহত হয়েছে ২৫ পুলিশ সদস্য সহ অর্ধশত। এদিকে চট্টগ্রামের হাটহাজারীতে আজও সড়ক ও রেল লাইন অবরোধ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। শুক্রবারের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়, মোতায়েন করা হয়েছে বিজেপি। শনিবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে কয়েক হাজার বিক্ষোভকারী মহাসড়কে অবস্থান নেয়। এ সময় পুলিশ বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দিলে ব্যাপক সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নুরুল শামস সাংবাদিকদের জানান, এ পর্যন্ত ৫ জন মারা গেছেন। নিহতরা হলেন নন্দনপুরের জুরু আলম, সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্রমিক বাদল মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাড়িউড়া মৈন্দ গ্রামের সুজন মিয়া, বদল গ্রামের কাউসার ও ব্রাহ্মণবাড়িয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্র জুবায়ের। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা এলাকায় সংঘর্ষ বাধে। হাজারো লোক রাস্তায় নেমে পড়লে ছাত্রলীগ কর্মীরা পিছু হটে। বিক্ষুব্ধরা প্রধান সড়ক অবরোধ করে রাস্তায় আগুন ধরিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে বিজেপি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে সরাইলে বিক্ষোভ মিছিল থেকে পুলিশ ক্যাম্পে হামলা চালালে ক্যাম্পে থাকা ২৫ পুলিশ সদস্য আহত হয়। অন্যদিকে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। শনিবার দুপুরে মহানগরী জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে হেফাজত নেতারা রোববার সকাল সন্ধ্যা হরতাল পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান। এছাড়া শুক্রবারের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা ও আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিও জানান তারা। মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলার তাওহিদি জনতা। প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক হুঁশিয়ারি দিয়েছেন, আজকে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে কোনো বাধা দিলে পরিণতি খারাপ হবে। এর দায় নিতে হবে সরকারকেই। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর প্রহরায় বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। শনিবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে অনাকাঙ্ক্ষিতভাবে মুসল্লিদের ওপর হামলা করেছে ছাত্রলীগ যুবলীগ। বায়তুল মোকাররম, যাত্রাবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারী সহ দেশের বিভিন্ন এলাকায় মুসল্লিদের ওপর হামলার প্রতিবাদে আজ শান্তিপূর্ণ হরতাল পালন হবে। কোনো উস্কানি দেওয়া হলে দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে গতকাল বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের দলের নেতাকর্মীরা। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে দৈনিক বাংলার শেষ হয় তাদের বিক্ষোভ মিছিল। সমাবেশ থেকে হেফাজতে ইসলামের ডাকা আজকের হরতালের সমর্থন জানান ইসলামী আন্দোলনের নেতারা। গতকাল কোনো কর্মসূচি দেয়নি। ইসলামী সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি দিয়েও প্রত্যাহার করেছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সকলে মিলে সম্মিলিতভাবে উদযাপন হোক, এটাই আমরা চেয়েছিলাম। কিন্তু বিনিময়ে তোমরা কি দিলে? বিনিময়ে আমরা কি পেলাম? বিনিময়ে আমরা পেয়েছি আমাদের ৬ জন ভাইয়ের শহীদ। আমরা হরতালের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। স্পষ্ট বলতে চাই, হবিগঞ্জে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে অন্তত ২০ জন। এই ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। হেফাজত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এতে পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে পুলিশ। গাজীপুরে জয়দেবপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভে বাধা দেয় পুলিশ। তখন পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আটক করা হয় ৩ জনকে। টাঙ্গাইলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়েছে। পুলিশের বাধার মুখে কর্মসূচি করতে পারেনি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। আটক করা হয় কয়েকজনকে। কুড়িগ্রামে বিক্ষোভ করে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পরে দাদা মোড়ে পুলিশ বাধা দেয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, স্বাধীনতা দিবসে পুলিশের গুলি ও আওয়ামী লীগের তাণ্ডবে হতাহতের ঘটনা কলঙ্কজনক অধ্যায়। গতকাল গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, শুক্রবার শান্তিপূর্ণ মিছিলে গুলি করেছে পুলিশ। এতে সরকারের ফ্যাসিবাদী চরিত্র আবারও প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। হেফাজতের হরতালকে সমর্থন না করলেও যৌক্তিক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। স্বাধীনতা দিবসে মানুষ হত্যার প্রতিবাদ আগামীকাল ঢাকা সহ সারা দেশে ও মঙ্গলবার মহানগর এবং জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে কর্মসূচিও ঘোষণা করেন মির্জা ফখরুল।
হেফাজতে ইসলামের হরতালে সমর্থন দিয়েছে সাবেক ডাকসু ভিপি নূরের নেতৃত্বাধীন ছাত্র অধিকার পরিষদও। তারা জানিয়েছে, সাধারণ মানুষের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের ধারাবাহিক হামলায় এবং বায়তুল মোকাররম, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিচারে গুলি চালিয়ে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়। হেফাজতের হরতালে এ সমর্থন তাদের। এ সময় সংগঠনের নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান দাবি করেন নেতারা। সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়াদের পরিবারের কাছে ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। সাংবাদিকদের ওপর হামলার নিন্দাও জানানো হয়। সংবাদ সম্মেলনে নুরুল হক নুরু অসুস্থ থাকায় তার লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান পণ্ডে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডব লীলার পৃষ্ঠপোষক বিএনপি। শনিবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। তার মতে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডব লীলার ধৃষ্টতার জবাব জনগণ অবশ্যই দেবে। ক্ষমতার জন্য সময়ে ভারত বিরোধিতা আবার ভারত প্রীতি বিএনপি রাজনীতির দ্বিচারিতাকে স্পষ্ট করে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি যে কোনো অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে। সরকারের নমনীয়তাকে দুর্বলতা না ভাবারও পরামর্শ তার। এদিকে দেশব্যাপী হেফাজতে তাণ্ডবের প্রতিবাদে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। অন্যদিকে হরতালের নামে নাশকতা বা বিশৃঙ্খলা করতে চাইলে কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফোনে বাংলা ভিশনকে একথা জানান তিনি। দিয়েছে, এটা দেখবো আমরা কি করে এরা রাস্তাঘাট বন্ধ করলে আমাদের নিরাপত্তা বাহিনীতে বসে থাকবে না, তাদের কাজ তারাকে। দেশে করোনায় একদিনে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এটি গত ৩.৫ মাসের সর্বোচ্চ মৃত্যু। শনাক্ত হয়েছে ৩,৬০০-র বেশি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘন্টায় ২৪,৬৬৪টি নমুনা পরীক্ষায় ৩,৬৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে বিদেশি ভ্যারিয়েন্ট দেশে ঢোকার সাথে সাথে বদলে গেছে করোনার উপসর্গ। এখন আক্রান্ত হচ্ছে তরুণরাও। বিশেষজ্ঞদের শঙ্কা, পরিস্থিতি ক্রমে আরও খারাপের দিকে যেতে পারে। ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেশের করোনার অবস্থা। মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়ে চলছে। ৩ মাস পর বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয়েছে রেকর্ড ৩৪ জনের। এরই মধ্যে বদলে গেছে করোনার উপসর্গ। যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার করোনার নতুন ধরন বাংলাদেশে ঢুকে পড়াই কি এই রূপ বদলের কারণ? এখনই তা বলতে পারছেন না বিশেষজ্ঞরা। গতবার জুন জুলাইয়ের দিকে যে ধরনের প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে রোগীরা আসছিল, সেরকম কিন্তু উপসর্গগুলি পাচ্ছি না। যদিও হ্যাঁ, সর্দি, কাশি, জ্বর এটা নিয়ে সাধারণভাবে আসছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে শুধুমাত্র সামান্য মাথা ব্যথা নিয়েও উপসর্গ হিসেবে আমাদের কাছে রোগীরা আসছে এবং তাদেরকে করোনা টেস্ট করতে গিয়ে আমরা করোনা পজিটিভ পাচ্ছি। নতুন উপসর্গ দেখা যাচ্ছে যে যুবকদের মধ্যে, ইয়াংদের মধ্যে এটা কিন্তু দ্রুত ছড়াচ্ছে এবং তাদের না বমি হচ্ছে, জ্বর হচ্ছে, থার্ড ডেতে গিয়ে নাকি শ্বাসকষ্ট হচ্ছে। দেশে করোনার ৩৪ ধরনের জিনগত পরিবর্তন শনাক্ত হয়েছে। জিনগত এই ভিন্নতা বিশ্বের পরিবর্তিত অন্য ধরনগুলোর সাথে কোনো মিল নেই। ফলে বাংলাদেশি নতুন ভেরিয়েন্ট পাওয়া যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মানুষের সাথে মানুষের সেই সামাজিক দূরত্বটা ওইভাবে মেনটেন হয়নি, যার কারণে নতুন নতুন সংক্রমণ হয়েছে এবং সংক্রমণ হওয়ার ফলে ভাইরাসটা তার বংশ বিস্তার করেছে এবং বংশ বিস্তার করার ফলে কিন্তু তার কি হয়েছে, মিউটেশন হয়েছে। সেই জন্যই এত ভ্যারিয়েন্ট এসেছে। এখন যেই হারে সংক্রমণটা বাড়ছে, তার মানে হলো আমরা খারাপের দিকে যাচ্ছি। আমাদের দেশে দেখা গিয়েছে যে 34টি বিভিন্ন মিউটেশন পাওয়া গেছে, যেটা সারা পৃথিবীর অন্য কোথাও নেই। সো সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট, ব্রাজিল ভ্যারিয়েন্ট বা ইউকে ভ্যারিয়েন্ট নিয়ে যে আমরা ভাবছি, এরকমও হতে পারে যে বাংলাদেশ ভ্যারিয়েন্ট একটা আছে, যেটা হচ্ছে গিয়ে অনেক বেশি সংক্রমিত করছে আমাদেরকে। করোনার এই ভয়াবহ সংকট এড়াতে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন দুই বিশেষজ্ঞ। সেই সাথে দিয়েছেন স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। স্বাধীনতার ৫০ বছরে দেশের সংবাদ মাধ্যমের সংখ্যা বেড়েছে অনেক। সংবাদপত্রের পাশাপাশি দেশের বিকাশ ঘটেছে বেতার ও টিভির মতো ইলেকট্রনিক গণমাধ্যমেরও।
সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর গোলাম রহমান মনে করেন, নানা প্রতিবন্ধকতা ও ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের ঝুঁকিও বেড়েছে এই পেশায়। আর সিনিয়র সাংবাদিক আবিদ খানের মতে, সংবাদ মাধ্যম ও সাংবাদিকতার স্বাধীনতা নির্ভর করে রাষ্ট্র, প্রতিষ্ঠানের মালিক এমনকি ব্যক্তির ওপরও। স্বাধীনতা যুদ্ধের সময় হাতে গোনা কয়েকটি সংবাদপত্র থাকলেও 90 পরবর্তীতে শুরু হয় সংবাদ মাধ্যমের জাগরণ। আর গেল 2 দশকে ইলেকট্রনিক মিডিয়া সহ ব্যাপক বিকাশ ঘটে এই খাতে। বর্তমানে উপজেলা, জেলা ও জাতীয় মিলিয়ে অসংখ্য সংবাদপত্র রয়েছে দেশে। সেই সাথে অনলাইন নিউজ পোর্টালও অগণিত। এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকার শত ফুল ফুটতে দাও নীতিতে সংবাদপত্র তথা গণমাধ্যমের বিকাশের পথ প্রশস্ত করেন। বিকাশের এই ধারাবাহিকতা অব্যাহত আছে এখনো। সাংবাদিকতার এই শিক্ষক বললেন, দেশের গণমাধ্যমের বিকাশ ও স্বাধীনতার বিষয়টি সংবিধানেই নিশ্চিত করা হয়েছে। গণমাধ্যমের এই প্রাচুর্যের মধ্যে, এই বৈচিত্র্যময় পরিবেশনের মধ্যে যে অনেক ক্ষেত্রেই আমরা গণমাধ্যম কর্মীদের নাজেহাল হতে দেখি। তারা অনেক ক্ষেত্রে বেতন পাচ্ছেন না, অনেক ক্ষেত্রে চাকরির হারাতে হচ্ছে, অনেক ক্ষেত্রে বেতন কমে যাচ্ছে। তবে সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিলেন মুক্তিযুদ্ধের সময় মাঠের সংবাদকর্মী আবেদ খান। সাংবাদিকতায় দায়িত্বশীলতার ওপরও জোর দিলেন প্রবীণ এই সাংবাদিক। গণমাধ্যম মুক্ত বলে কোনো শব্দ নেই, আমি মনে করি না। মুক্ত কখনো সে সরকারের দ্বারা আবদ্ধ, কখনো মুক্ত, কখনো সে মালিকের দ্বারা আবদ্ধ, মালিকের হাতে মুক্ত, তাই না? এখন কার অভিরুচির ভেতর দিয়ে মাধ্যম চলবে নির্ধারণ করতে গেলে আমার নিজেকে, তাই না, আমি নৈরাজ্যবাদী হতে পারবো না। হালের আলোচিত সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নিজেদের অভিমত তুলে ধরলেন এই 2 গণমাধ্যম ব্যক্তিত্ব। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার হচ্ছে প্রচণ্ডভাবে, সেটা একটা বড় ধরনের আমাদের আশঙ্কা। এবং সেখানে আমরা দেখেছি অনেক সাংবাদিক এখানে নির্যাতিত হয়েছেন। দুর্বলতা যেমন আছে, এর সবল দিকটাও তো আছে। আমরা শুধু একভাবেই দেখব তা তো না। এর সবল দিকটা হচ্ছে যে তুমি যাকে খুশি তা বলতে পারো না, যা খুশি তা করতে পারো না। এদিকে শুধু 90 পরবর্তীতে আলোচিত সাগররুনি সহ 36 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যদিও বিচার হয়েছে হাতে গোনা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালীহাতি এলাকা পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় বীর যোদ্ধারা। শনিবার সকালে ভারতীয় সেনাদের একটি দল মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে অংশ নেওয়া উপজেলার বানিয়াকৈর এলাকার 36 সেনা অবতরণস্থল ঘুরে দেখেন। বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে গেলে জিওসি 19 পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তাদের স্বাগত জানান। এ সময় সফররত দলটির সাথে 2 জন স্থানীয় মুক্তিযোদ্ধা সাক্ষাৎ করেন। পরে স্মৃতিচারণে অংশ নেন তারা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নারায়ণ শঙ্করের নেতৃত্বে 68 সদস্যের এই দলটিতে রয়েছেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া 30 জন ভারতীয় সেনা ও 6 জন চাকরিরত সেনা কর্মকর্তা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হাসিনা মোদি বৈঠকে 5 সমঝোতা স্মারক সই, 9 প্রকল্প উদ্বোধন। এবারও দাবি আর আশ্বাসেই থাকলো তিস্তা চুক্তি। ব্রাহ্মণবাড়িয়ায় আরো 5 জন নিহত, হাটহাজারী, হবিগঞ্জ, গাজীপুরেও থমথমে। হরতালে বাধা দিলে পরিণতির দায় সরকারের, হেফাজতের হুঁশিয়ারি। হেফাজতের হরতালকে যৌক্তিক বলেছে বিএনপি, ছাত্র অধিকারের সমর্থন। বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন, করা হুমকি মন্ত্রীদের। করোনায় দেশে 3.5 মাসের মধ্যে সর্বোচ্চ 39 জনের মৃত্যু। নতুন ভ্যারিয়েন্টে তরুণরাও আক্রান্ত, পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। এখনো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।